নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়ন বইয়ের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লাইন ধরে সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, কবিতা সম্পর্কে যা প্রশ্ন রয়েছে বা কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে সেই ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই সকলের কাছে অনুরোধ করব, কোনো ইন্টারাপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যাই হোক, আমি আমার কবিতায় আসি। আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে থাকা মানে দড়ি দিয়ে হাত পা বাঁধা নয়। এখানে কবি শঙ্খ ঘোষ বেঁধে থাকা বলতে দৃঢ় বন্ধনের কথা বলেছেন। আমাদের যখন পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায়, তখন একমাত্র বেঁচে থাকার জন্য মানুষকে সংঘবদ্ধ হতে হয়। সেই সংঘবদ্ধতার কথাই কবি বারবার এই কবিতার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন। কবিতাটি নেওয়া হয়েছিল জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। এটা একটু মাথায় রেখো। এবার আমি লাইন ধরে আলোচনায় যাব। আমাদের ডান পাশে ধস। এখানে প্রত্যেকটা লাইনেই রয়েছে আমাদের পরিস্থিতি যে প্রতিকূলে, কোনো অংশটাই আমাদের অনুকূলে নয়। আমরা যে ডান দিকে যাব, ডান দিকে যেতে পারছি না, সেখানে ধস নেমেছে। যারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো তারা জানো ধস কাকে বলা হয়। পাহাড়ের গা বেয়ে নুড়ি কাকড় বড় বড় পাথরের চাই নেমে আসলে তাকে ধস বলা হয়। তখন যাতায়াত অত্যন্ত বিপজ্জনক। তাই আমরা ডান দিকে যেতে পারছি না, কারণ ডান দিকে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে? ধস নেমেছে। আমাদের বাঁয়ে গিরিখাত, বাঁ দিকে যে পা বাড়াবো সেটাও সম্ভব না। বাঁয়ে কি রয়েছে? গিরিখাত। আমাদের মাথায় বোমারু। বোমারু মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে বিমান থেকে নিচে বোমা ফেলা হয় তাকে বলা হয় বোমারু। তো আমাদের মাথার ওপরও আমাদের জন্য নিরাপদ নয়, সেখানেও বোমারু বিমানের ঘোরাফেরা দেখা যাচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। নিশ্চিন্ত মনে দু পা এগোবো, সেখানেও রয়েছে প্রতিকূলতা। কারণ হিমানি অর্থাৎ বরফ, বরফের ওপর দিয়ে পা চালানো মোটেই নিরাপদ নয়। কারণ বরফযুক্ত পথ পিচ্ছিলাকার হয়, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পথ নেই কোনো। হ্যাঁ, সত্যি আমাদের পথ নেই, কারণ ডান বা মাথার ওপর পায়ের নিচ সব জায়গায় আমাদের বিরুদ্ধে। আমাদের ঘর গেছে উড়ে। ঘরও আমাদের নেই। ঘরও যুদ্ধের কারণে হোক বা দেশ ছেড়ে আসার কারণে হোক, সেই ঘরও আমাদের উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশুরা, তারাও বর্তমানে মৃত। তাদের সব তালবস্বর সব মানে হলো মৃতদেহ। তাদের মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি কাছে দূরে পড়ে রয়েছে। কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি একবার চিন্তা করো। ডান বা মাথার ওপর পায়ের নিচ সেটা না হয় বাদ দিলাম, আমরা যে ভবিষ্যতের দিকে তাকিয়ে বেঁচে থাকবো, সেই ভবিষ্যতে তো আমাদের মৃত। তাদের মৃতদেহ আমাদের আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? যে কজন মানুষ বেঁচে রয়েছে এই মুহূর্তে, তাদের মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরাও মৃত, তাহলে আমরা যে কজন বেঁচে রয়েছি আমরাও কি এভাবেই মরে যাব? আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই আমাদের যেহেতু আর কোনোভাবেই বাঁচার অন্য রাস্তা খোলা নেই, তাই আমাদের এই মুহূর্তে একটাই কাজ করতে হবে। আমাদের সংঘবদ্ধভাবে মিলিতভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মতের মিল যদি আমাদের মধ্যে হয়ে যায়, তাহলে কোনো প্রতিকূল শক্তি আর আমাদের হারাতে পারবে না। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা,
দুটো দেখো আপাত বিরুদ্ধ লাইন এখানে রয়েছে। প্রথমে বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই, তারপরে বলা হচ্ছে অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এটা একটু বলি, ভালো করে শোনো। প্রথমত আমরা সাধারণ মানুষ। ইতিহাসের পাতা তো সাম্রাজ্যবাদীদের কথায় ভরা, রাজাদের কথায় ভরা, সম্রাটের কথায় ভরা, মহান ব্যক্তিদের কথায় ভরা। সেখানে সাধারণ মানুষদের ঠাঁই কোথায়? তাই প্রথম লাইনে বলা হয়েছে আমাদের ইতিহাস নেই, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের ইতিহাসের পাতায় ঠাঁই দেওয়া হয় না। অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। অথবা আমাদের ইতিহাস আছে, সেই ইতিহাস কীরকম ইতিহাস? চোখ মুখ ঢাকা কলঙ্কের ইতিহাস। ভারতের প্রাচীন ইতিহাসের দিকে তাকালে তোমরা দেখতে পারবে ভারতের সবসময় সাম্রাজ্যবাদী শক্তি একের পর এক আক্রমণ করেছে। কখনো শক, হুন, পাঠান, মোগল, সব শেষে ইংরেজরা। আমাদের ইতিহাস পরাজয়ের ইতিহাস, সেটা আমাদের গর্বের ইতিহাস নয়। তাই আমাদের ইতিহাস কীরকম? চোখ মুখ ঢাকা। আমাদের ইতিহাস আমাদের গর্বকে তুলে ধরে না। আমরা ভিখিরি 12 মাস, কারণ আমরা ভিক্ষা করে জীবন ধারণ করি, অন্যের কারো কাছে সংস্কৃতি ধার করি, সভ্যতা ধার করি, তাই আমরা ভিখিরি। আমরা ভিখিরি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমরা সাধারণ মানুষ, আমাদের ভবিষ্যৎ মৃত, আমাদের ঘরের শিশুরা মৃত। পৃথিবী বেঁচে থাকলেও কি মরে গেল তা দিয়ে সত্যি কি আমাদের কিছু যায় আসে? তাই এই কথাটা বলা হয়েছে। এটাও আপাত বিরুদ্ধ দুটো লাইন দেখো। পৃথিবী হয়তো বেঁচে আছে, হ্যাঁ পৃথিবী বেঁচে থাকতে পারে, পৃথিবী হয়তো গেছে মরে, বা পৃথিবী মরেও গেছে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের কথা তো কেউ জানতে চায় না কোনো দিন, কোনো জায়গায় আমাদের কথা উল্লেখ করা হয় না। আমাদের জীবন ধারণ করার জন্য কি করতে হয়? দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে হয়। কিছুই কোথাও যদি নেই, হ্যাঁ আমাদের পক্ষে কোথাও কিচ্ছু নেই, সব কিছু পরিস্থিতির বিপরীতে চলে গেছে, সব কিছু আমাদের অনুকূল থেকে প্রতিকূলে চলে গেছে। কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। তারপরেও লেখক আশাবাদী। লেখকের মনে আশার সঞ্চার হচ্ছে, পজিটিভ চিন্তাভাবনা লেখক এখনও ধারণ করছেন। লেখক শেষ পর্যন্ত কি বলছেন? হ্যাঁ ঠিক, সব কিছু আমাদের বিরুদ্ধে, তারপরও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পৃথিবীতে এখনও আছেন। আমরা আছি সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতিনিধি হয়ে। তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাই আমাদের এখন একটাই কর্তব্য, সংঘবদ্ধভাবে হাতে হাত রেখে মিলিত হয়ে এই অবস্থার মোকাবিলা করা। তবেই আমরা সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে সরিয়ে দিয়ে আবার আমাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসতে পারব। কবিতাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।